আচ্ছা, 12টা রাজ্যে একই সঙ্গে এসআইআর এর ঘোষণা করা হয়েছে। এমনটা নয় যে পশ্চিমবঙ্গে আলাদা করে, বিহারের মতো করে আলাদাভাবে শুধুমাত্রই একটি রাজ্যে এসআইআর হবে। কিন্তু আপনারা শুনেছেন যে বাকি কোনো রাজ্যে এত হই হট্টগোল গন্ডগোল চলছে, গাছে বেঁধে রাখার নিদান দেওয়া হচ্ছে, কিংবা কোনো বিভিন্ন ঘটনা সামনে নিয়ে এসে বলা হচ্ছে এই দেখো এসআইআর এর আতঙ্কে মানুষ কিভাবে মারা যাচ্ছে, কতটা নৃশংস, নির্বাচন কমিশন এদেরকে জেলে পাঠানো উচিত, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত? কোন রাজ্যের কোন রাজনৈতিক নেতা বলছেন? 12টা যে রাজ্যে এসআইআর হবে তার মধ্যে অর্ধেক রাজ্যেই বিজেপি নেই, কিন্তু অন্য বিরোধী দলগুলো থাকলেও কিন্তু সকলেই গণতন্ত্রের ওপর যেহেতু বিশ্বাস করে, সংবিধানের ওপর যেহেতু বিশ্বাস করে, তাই সংবিধানকে মান্যতা দিয়ে সকলেই এই প্রক্রিয়াটাকে কিভাবে স্বচ্ছ করা যায় সেই নিয়ে আলাপ আলোচনা হয়তো ভেতরে ভেতরে করছেন। এই একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে একটা অগণতান্ত্রিক দল, যে দলটি কার্যত এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে পরাধীন করে রেখে দিয়েছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনীতির পরিস্থিতি যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে আপনার। তার কারণ যেভাবে আমাদের জিডিপি বাড়ছে আর তার তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঋণ নিচ্ছেন সেটা অকল্পনীয়, সেটা অকল্পনীয়। ঠিক এই জায়গাতে এসে একেবারে এশায়ার প্রক্রিয়াকে বন্ধ করার জন্য প্রথম দফার এক দফার নাটক মঞ্চস্থ হয়ে গিয়েছে। এবং যখন দেখছেন এই যে কেউ মারা যাচ্ছে আর বলা হচ্ছে এশায়ার এর জন্য মারা গিয়েছেন, এক অদ্ভুত ব্যাপার। এই প্রথম দেখলাম, মানে ধরুন এশআইআর নিয়ে তো সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, কখনো কাউকে এশআইআর আতঙ্কে মারা যেতে শুনলাম না। যে এশআইআর ঘোষণা হয়ে গেল, প্যানিকটা তৃণমূল কংগ্রেসের যখন শুরু হলো, সাধারণ মানুষ তখন মারা যেতে শুরু করলো। বিরোধী দলনেতা বলছেন, পরে আমি শোনাবো, যে এবার গাছ থেকে পড়ে যদি কেউ দুর্ঘটনায় মারা যান তাহলেও বলবে যে এশআইআর এর জন্য মারা গেছেন। একটা অদ্ভুত নাটক মঞ্চস্থ করে চেষ্টা করছে যে শেষ কিভাবে বেঁচে থাকা যায়। তার কারণ এরা তো খুব ভালোভাবে জানে যে প্রকৃত মানুষের ভোটে জিতে আসা রাজনৈতিক দল এরা নয়। এরা 2021-এই আমাদের ক্ষমতায় আসতে পারতো না যদি না এই ভুয়ো ভোটারদের, মৃত ভোটারদের, ভুতুড়ে ভোটারদের ভোট এরা না পেত। কিন্তু আমাদের এটাই দুর্ভাগ্য, আমাদের গণতন্ত্রটা এইখানেই সীমিত যে একটা রাজনৈতিক দল এই ভুয়ো ভোটারের জেরে তারা ক্ষমতায় রয়েছে, মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে ধরে রেখেছেন। মুখ্যমন্ত্রী নৈতিক হয়তো তার সেই অধিকার নেই যদি স্বচ্ছভাবে নির্বাচন হয়। আমি আপনাদের সামনে মেন পর্বে যাওয়ার আগে একটা ভিডিও দেখাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসজিবিসি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে এই ভিডিওটা দিয়ে আজকে পর্ব শুরু করতে চাইছি, একটু দেখে নিন। নদিয়ার খবর, নদিয়ার কল্যাণীতে শতাধিক ভোটার কার্ড মিলেছে এক ভবঘুরে ব্যক্তির কাছ থেকে। এক ভবঘুরে ব্যক্তির কাছ থেকে শতাধিক ভোটার কার্ড। নদিয়ার কল্যাণী পুরসভার 7 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। ভবঘুরে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই উদ্ধার হয় শয়ে শয়ে ভোটার কার্ড, যার মধ্যে রয়েছে 3টি ডিজিটাল ভোটার কার্ড। ডিজিটাল কার্ডগুলি আসামের, বাকি সব ভোটার কার্ডগুলি নদিয়ার কল্যাণী ও আশেপাশের এলাকার। নদিয়া জেলার কল্যাণী শহরের পুরসভার 7 নম্বর ওয়ার্ডে এক ভবঘুরে ব্যক্তি, তার কাছ থেকে শতাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে। তার মধ্যে ডিজিটাল কার্ড রয়েছে আসামের ভোটার কার্ড, নদিয়ার আশেপাশে এলাকার ভোটার কার্ড উদ্ধার হয়েছে তার কাছ থেকে। খবর দেওয়া হয় কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে। দেখলেন, নদিয়ায় এক ভবঘুরের কাছ থেকে 1010 ভোটার কার্ড পাওয়া গিয়েছে। এই ভোটার কার্ডগুলো কিসের? ওই একটি ভবঘুরের কাছে আসলোই বা কোথা থেকে? তাহলে কি এরকম যে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে এই রকম ভোটার কার্ড থাকতো? আমি জানি না। বা কোনো রাজনৈতিক নেতা, যে কোনো অন্য দলেরও রাজনৈতিক নেতাদের কাছে কি এই ভোটার কার্ডগুলো থাকতো এবং এই ভোটার কার্ডগুলো ব্যবহার করে সাধারণ মানুষকে দিয়ে ভোটের সময় ডুপ্লিকেট ভোট করানো হতো? নাহলে একটা ভবঘুরের কাছে এত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট কি করে আসবে 10,000? এটাই প্রমাণ করে দেয় এশআইআর এর জরুরি কত। একজন মানুষ যদি সত্যি সত্যি এশআইআর এর আতঙ্কে আত্মহত্যা করেন, তাহলে, যদিও সেই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি, মানে ভুল বোঝানো হচ্ছে, কিন্তু আমি যদি ধরেও নিই যদি সেটা সঠিক, তাহলেও কিন্তু দায়িত্বটা প্রত্যেকে, বিশেষ করে দায়িত্ব সব থেকে বেশি রাজ্য সরকারের, যে আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এবার তিনি ফাঁসতে চলেছেন।
তার কারণ এই নিয়ে যদি মামলা করা হয় না, আলটিমেটলি কি করতে হবে তাদের? এই যে ঘটনাগুলো তারা বলছেন, আপনারা দেখেছেন যে প্রদীপ করের পর তারপরে আবার বীরভূমেও একজন 95 বছরের বৃদ্ধ নাকি এশায়ার আতঙ্কে মারা গিয়েছেন। আপনি ভাবতে পারছেন 95 বছরের বৃদ্ধ এশায়ার নিয়ে সে আতঙ্কিত হবার মতো তার মানসিক অবস্থা থাকে? এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যারা এই আতঙ্কগ্রস্ত অবস্থায় মারা যাচ্ছেন তাদের প্রত্যেকেরই নাম 2002 সালে রয়েছে, তারা প্রত্যেকেই বৈধ ভোটার। মানে ব্যাপারটা হচ্ছে অনেক এরকম যে কৃষকরা আত্মহত্যা করেন না, যে লোনে ডুবে আত্মহত্যা করেন, যে কৃষকরা আত্মহত্যা করছেন সেই কৃষকদের কোনো লোনই নেই। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এই খেলাটা ধরে ফেলার পর না, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে না, সবাইকে থাকতে হবে, অযথা আতঙ্কিত হলে হবে না। এই ঘটনাগুলো ঘটেছে বলে তিনি বলেছেন যে এই বিজেপি বা ওই এর জন্য হয়েছে, এই সমস্ত মানুষ আতঙ্কিত হয়ে গেছে, কিন্তু আমরা আছি, আমরা করতে দেব না, আতঙ্কিত হওয়ার কারণ নেই। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন? আইনগতভাবে তিনি বাঁচার জন্য এই কথা বলেছেন। কেন বাঁচতে হবে তার কারণ মাথায় রাখতে হবে, যে যদি ওইটা সত্য হয়ে থাকে, যে প্রদীপ কর যদি তার সুইসাইড নোটে ওটা লেখাটা সত্য হয়ে থাকে, তাহলে তিনি ওখানে এনআরসি শব্দটা লিখেছেন, এসআইআর শব্দটা লেখেননি। আর এনআরসি নিয়ে ভড়কেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কাজে মুখ্যমন্ত্রী জানেন এই নিয়ে যদি মামলা মোকদ্দমা হয় তাহলে তিনিও ফেঁসে যাবেন। তার মন্তব্যগুলো যদি কোর্টে গিয়ে শোনানো হয় তাহলে পরিষ্কারভাবে বোঝা যাবে ভড়কানোর কাজটা তিনিই করেছেন, সেটা করা উচিত ছিল না। তার জন্যই কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। সেই কারণে তিনি সকলকে শান্ত থাকার জন্য বললেন, বুঝতে পেরেছেন। এটা বোঝার পর এবার দ্বিতীয় পদক্ষেপ শুরু হয়েছে। এই প্রথম অঙ্কের নাটকটা মঞ্চস্থ হয়ে যাওয়ার পর, যখন সেই নাটক কার্যত মানুষ বুঝতে পেরেছে এই নাটকে মানুষ প্রভাবিত হলো না, তখন দ্বিতীয় মঞ্চের নাটক মঞ্চস্থ হয়েছে, সেটা দেখাবো। তার আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা এই প্রসঙ্গে আগে শুনিয়ে নিতে চাইবো, এবং শুনে নিন। খড়দা থানাতে অভিযোগ দায়ের করেছে। এ তো পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও ওইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়। ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না, 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। তা মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন, কোনো অসুবিধা নেই, পরিষ্কার কথা। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না এখানে। গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা। কোন হিন্দু বুথে হয় না, এরা করে এখানে। সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয়। পুলিশ বলছে কেন থাকবে? হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে। আর সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও ওনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা। ও রাজ্য সরকারের ফরেন্সিক, ও সব পিসির বানানো। এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। বলছি দাদা, শুনলেন, গাছ থেকে পড়লেও এখন বলবেন যে এশায়ার আতঙ্কে মারা গিয়েছে। পা স্লিপ করেও যদি কারো হার্ট অ্যাটাক হয়ে গিয়ে মারা যায়, বলবেন এশায়ার আতঙ্কে মারা গেছে। সে সুইসাইড নোট থাকুক বা না থাকুক, সে সুইসাইড নোটের ব্যবস্থাও করে দেওয়া যাবে নাকি জানি না। এরকম কি সব চলছে আর কি। এখন পুলিশ আবার তদন্ত করবে, আবার রাজ্য পুলিশের আবার তদন্তের কতটা ভরসা সেটা আমরা সকলেই জানি। যাই হোক, প্রথম অঙ্কের নাটক মঞ্চস্থ হয়ে যাওয়ার পর এবার দ্বিতীয় অঙ্কের নাটক মঞ্চস্থ হতে চলেছে। গতকাল কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য আসলেন, সাংবাদিক সম্মেলন করলেন। সেখানে আবার অদ্ভুত দাবি করলেন। কি দাবি করলেন? বলেন যে 2002 সালটাই একটা ঘোটালা ব্যাপার। কেন না, তাদের কাছে বা বিভিন্ন লোক, রাজনৈতিক দলের কাছে নাকি যে হার্ড কপি রয়ে গিয়েছে, সেই হার্ড কপির যাদের যাদের নাম ছিল আর কমিশন 2002 এর ভোটার লিস্টের থেকে যার নাম তুলেছে সেটা ম্যাচ করছে না। তাদের কাছে নাকি অনেক বেশি নাম ছিল। কয়েকটা এক্সাম্পল দিয়ে বলেছেন। ফর এক্সাম্পল ধরুন, জলপাইগুড়ির এই বুথে তাদের লিস্ট অনুযায়ী 700 জনের নাম ছিল,
নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী 200 জনের নাম, 300 জনের নাম আছে, ফর এক্সাম্পল, এরকম তারা একটা উদাহরণ দিচ্ছেন। তো প্রশ্ন হচ্ছে এই ডিসক্রিপেন্সিটা হলো কি করে, এই ডিসক্রিপশনটা হলো কি করে আমি ব্যাখ্যা করব। তার আগে কুণাল ঘোষের বক্তব্যটা একবার শুনিয়ে নিই। মূল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি, এই 2002 শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার, অবিলম্বে তদন্ত দরকার। কারণ 2002-এর যে ভোটার লিস্ট, তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে, তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে। এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট, তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই। এবার কেন নেই? এই ভোটাররা কোথায় গেলেন? এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না, তাহলে কোথায় গেলেন? আর এসআইআর এর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে? যথাযথভাবে তদন্ত দরকার। এবং আমাদের দলের যারা কর্মী সমর্থক আছেন, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুনলেন, আমি জানি যে এই ভদ্রলোকের মুখ দেখতে আপনারা পছন্দ করেন না এবং আপনাদের যাদের রুচি রয়েছে সেটাই হয়তো স্বাভাবিক। কিন্তু দেখুন, প্রধান শাসক দলের মুখপাত্র তার বক্তব্য তো কখনো কখনো শোনাতে হয়, অযথা আমার উপর রাগ করে লাভ নেই। তো যাই হোক, দেখুন, যেটা আমি বলার চেষ্টা করলাম, এই যে ডিসক্রিপেন্সির কথা বলছেন কুণাল বাবু, এই ডিসক্রিপেন্সিটা কোথা থেকে হলো? তাহলে যে কোনো একটা ঠিক, যে কোনো একটা ভুল। আইদার নির্বাচন কমিশনের তুলে দেওয়া তথ্য ঠিক, আর না হলে আপনাদের কাছে যে তথ্য থেকে আপনারা বক্তব্য বলেন সেটা ঠিক। এই দুটোর মধ্যে একটা ঠিক। কিন্তু দেখুন, অন্ধভাবে পশ্চিমবঙ্গের মানুষকে যদি জিজ্ঞেস করেন যে নির্বাচন কমিশনের তুলে দেওয়া তালিকা ঠিক না আপনাদের দেওয়া তালিকা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষকে জিজ্ঞাসা করুন, আপনারা পশ্চিমবঙ্গের মানুষ উত্তর দিয়ে দেবে। তা আপনাদের ওপর কারোর বিশ্বাস নেই। আপনারা 0 মার্কসকে 50 মার্কস বা 98 মার্কস করে দিতে যারা পারে, যে রাজনৈতিক দল টাকার বিনিময়ে এসব করেছে, তাদের ওপর একটা ভোটার লিস্টে নাম ঢোকানো কি বড় ব্যাপার? তো আপনার যে লিস্টটা সেটাই সঠিক আমরা মানবো কেন? নির্বাচন কমিশন এখনো পর্যন্ত বিহারে এত কিছু হয়ে যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক দলের কাছে ওপেন চ্যালেঞ্জ ছিল যে আপনারা যে কোনো ভুল ভ্রান্তি সেগুলো চ্যালেঞ্জ করে আমাদের দপ্তরে আসুন। জিরো অব্লিগেশন, জিরো কোনো নিয়ে এসেছিল, কোনো রাজনৈতিক দল সেখানে আসেনি, কিন্তু মিডিয়ার সামনে অনেক কিছু বলেছিল। কিন্তু নির্বাচন কমিশনের সামনে প্রকৃতপক্ষে কোনো প্রবলেম হয়েছে বলে কেউ আসেননি। তাই সেই জন্যই বলছি যে আপনাদের দেওয়া তথ্য ঠিক না নির্বাচন কমিশনের তথ্য ঠিক, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। কিন্তু এতৎ সত্ত্বেও আপনারা আপনাদের লড়াই চালান। নিশ্চিতভাবে আপনাদের দেওয়া তথ্য যদি সঠিক হয় তাহলে তো আমরা চাইবো নিশ্চিতভাবে যাদের নাম বাদ গেল তারাও থাকুক। কিন্তু চোখ বন্ধ করে কুণাল ঘোষ বলছে বলে ওই লিস্টটাকেই আমাদের মেন ধরে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে যে নির্বাচন কমিশন অনিরপেক্ষ, এই রাস্তায় পশ্চিমবঙ্গের মানুষ আর পা দেবে না। যারা তৃণমূল কংগ্রেসকে দেখেছে, রাজনীতির অল্প বিস্তর খবর রাখে, তারা তৃণমূল কংগ্রেস কত বড় কারচুপি করতে পারে এটা আজকে রাস্তার বাচ্চা ছেলেগুলোও জেনে গেছে। যে একটা শূন্য বা সাদা খাতাতে কিভাবে সাদা খাতাতে সেই মার্কসটা বেড়ে যায়, কিংবা যাদের লিস্টে বা র্যাঙ্কিং এর নাম ছিল না সেই নিচের তলায় র্যাঙ্কিংটা ওপর দিকে চলে আসে, যারা এত কিছুতে হাত পাকাতে পারে, তারা একটা নির্বাচন কমিশনের লিস্টে যেখানে আপনাদের ডিএম হাতে রয়েছে, এডিএম রয়েছে, তারপরে বিডিও রয়েছেন, সব পুরো মেশিনারি আপনাদের হাতে রয়েছে, যে মেশিনারির সাহায্যে এই সমস্ত লিস্ট তৈরি করা হয়, সেখান থেকে এই 2-1টা চেঞ্জ করে দেওয়া কি বড় ব্যাপার? কিন্তু এটা প্রমাণ করতে পারবেন তো? প্রমাণ করতে পারবেন তো? তার কারণ এটা মাথায় রাখতে হবে আপনাকে যে একটা সেন্ট্রাল ডিপোজিটারি থাকে। সেই সেন্ট্রাল ডিপোজিটারিতে প্রত্যেকটি বছরে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করলেন, নির্বাচন তালিকা ধরে ধরে সেই সেন্ট্রাল ডিপোজিটারিতে সেগুলো রাখা থাকে। নির্বাচন কমিশন এই আপনাদের মতো রাজনৈতিক দলের জন্য সেগুলো রেখে দেয়। আর 2002 এমন একটা পুরনো সাল নয় যেখানে কম্পিউটার আসেনি। কাজে সেই সেন্ট্রাল ডিপোজিটারি থেকে সেই তথ্য বের করে আনা সম্ভব। কাজে আপনি মুখের কথায় যা বলছেন
যে আপনার লিস্টে 700 আছে, নির্বাচন কমিশনের লিস্টে 300 রয়েছে, এটা আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য দ্বিতীয় অঙ্কের নাটক উপস্থাপন করেছেন, সেটা ঠিক আছে। এরপরে তৃতীয় অঙ্কের নাটক, চতুর্থ অঙ্কের নাটক, এরকম কন্টিনিউয়াস ফেব্রুয়ারি পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম করার পর তারপরে ওই বাছাইয়ের কাজটা, এরপরে তো যেদিন দেখবেন মানে ওই চাল থেকে কাঁকড়গুলোকে যেদিন বাছাইয়ের সময়টা আসবে, সেই দিন লম্ফজম্পটা বুঝতে পারছেন কিরকম হবে। মানে এটা তো শুধু জাল ফেলা হয়েছে, এখনো মাছগুলো জলেই রয়েছে, তাতেই লাফাচ্ছে মাছ এত। এবার যদি জালটা আস্তে আস্তে তো টানার কাজটা হবে, ফেব্রুয়ারির মাঝামাঝি তো সেই যখন জালটা কার্যত জল থেকে একটু ওপরে উঠবে, যেই মাছগুলোকে যারা ওই জলের মধ্যে মিশে গিয়ে ভেবেছিল যে আমরাও এই পুকুরেরই মাছ, তাদেরকে যখন একটু তুলে ধরা হবে, তখন বুঝতে পারছেন লাফালাফিটা কোন পর্যায়ে পৌঁছাবে। যারা জালে মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে বা ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন। এখনই যদি এত লাফালাফি হয়, তাহলে তখনের জন্য একটু বাঁচিয়ে রাখুন। অনেক কিছু সংগ্রাম করতে হবে, তো অনেক রাস্তায় নামতে হবে। 1 কোটি মানে লোকের যদি নাম বাদ চলে যায়, তাহলে কত পরিমাণ সংগ্রাম করতে হবে বুঝতে পারছেন। নির্বাচন কমিশনের দপ্তরকে ঘেরাও করার জন্য 1 লাখ লোককে নিয়ে যেতে হবে। জানি না আপনারা আবার 1 কোটি লোক নিয়ে চলে যাবেন কিনা। অনেক কিছু ব্যাপার আছে, একটু শক্তি সঞ্চয় করে রাখুন। এত তাড়াহুড়ো করে, এত ভয় পেয়ে গিয়ে তড়িঘড়ি এমন কিছু করবেন না যেটা বুমেরাং হয়ে যায়। ধৈর্য ধরুন। হঠাৎ করে ঘোষণার 2 দিনের মধ্যেই দু অঙ্কের নাটক উপস্থাপিত হয়ে গেল। মানুষ বুঝে ফেলবে যে এই স্ক্রিপ্টগুলো আপনাদের আগে থেকেই তৈরি ছিল, জানতেন ঘোষণা হবে, তারপরে একটা একটা করে স্ক্রিপ্ট আপনারা সামনে আনবেন। দুটো স্ক্রিপ্ট দেখলাম, এরপরে 3, 4, 5, 6 আমরা জানি না কটা স্ক্রিপ্ট রেডি আছে, আস্তে আস্তে আমরা দেখতে পারবো। আর সব থেকে বড় স্ক্রিপ্ট হলে নিশ্চিতভাবে কুণাল ঘোষরা সেই নাটক মঞ্চস্থ করতে আসবেন না। সব থেকে বড় স্ক্রিপ্ট যদি থাকে কোনো, সেটা নিশ্চিতভাবে এই দলের সব থেকে বড় যিনি মুখ, তিনি আসবেন। সেই বড় অভিনয় তিনি এখনো নামেনই। এখন শুধুমাত্র ওই সাইড রোলে যারা প্লে করেন তারাই শুধুমাত্র আসছেন, এখন নামেনই। আসল জায়গাতে এন্ট্রি হয়নি, সেইগুলো হবে। তারপরে তো দেখবেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় সৃষ্টি হয়। কি আছে, একজন ভবঘুরের কাছে 10,000 এর কাছাকাছি অঙ্কটা এরকম বলা হচ্ছে যে ভোটার কার্ড পাওয়া গিয়েছে, তো কি হয়েছে? ওগুলো সব ঠিক আছে, ওগুলোকে তো অ্যাকসেপ্ট করতে হবে। ওগুলো নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। ওগুলো থাকবে, তো কি হয়েছে? বাংলাদেশি রোহিঙ্গারা আসছে, তো কি হয়েছে? আমি একটা বক্তব্য ছোট্ট বলে শেষ করব, ওটা পরের দিন আমি ডিটেলে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ম্যাপ ফ্যাপ দেখিয়ে যে মায়ানমারের পাশাপাশি, রোহিঙ্গা তো মায়ানমারেই থাকে ঠিকই, তো মায়ানমারের আশপাশে যে রাজ্যগুলো রয়েছে সেখানে এসআইআর হলো না, পশ্চিমবঙ্গে এসআইআর কেন হয়ে গেল? তার কারণ খুব সিম্পল ভাষায় যদি বলা হয়, সেই সমস্ত রাজ্যগুলো না চটিচাটা প্রশাসন আর পুলিশ থাকে না। তো তারা কোনো রোহিঙ্গাকে তাদের দেশের মাটিতে অবৈধভাবে থাকার জন্য ভোটার কার্ড তৈরি করে দেয়নি। তাই সেই কারণে মায়ানমার থেকে যারা অন্যান্য রাজ্য হয়েও, আমি ধরেও নিচ্ছি যে অন্য রাজ্য হয়ে ঢুকেছে, তারা জানেন যে কোনখানে গেলে তারা সমস্ত কার্ড, ভোটার কার্ড, মানে সমস্ত কার্ড বানিয়ে ফেলতে পারবেন, তারা জানেন। এবং তাদেরকে জামায় আদর করে কোন রাজ্য মাথায় তুলে রাখবে সেটা জানেন বলেই তারা ওই রাজ্যগুলোতে থাকেন না। সেই কারণেই পশ্চিমবঙ্গে ওই রাজ্য দিয়ে ঢুকলেও পশ্চিমবঙ্গে এসে একটা জরুরি। দয়া করে বিজেপি নেতৃত্বরা বা সিপিএম তো বিরোধিতা করেছে তাই বলতে পারবো না, তো একমাত্র বিজেপি এর পক্ষে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ আর বিজেপি দুজনেই এর পক্ষে দাঁড়িয়েছে। এটাই উত্তর দেবেন বিজেপি নেতৃত্বরা যদি প্রশ্ন করে কেন মায়ানমার থেকে পাশের রাজ্যগুলো হচ্ছে না। বলবেন যে মায়ানমারের পাশের রাজ্যগুলো রেড কার্পেট পেতে রোহিঙ্গাদের জন্য ওই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে দেওয়ার জন্য বসে থাকেনি, যেটা পশ্চিমবঙ্গ করেছে। সেই কারণেই ওরা জামাই আদর যেখানে বেশি পেয়েছে সেইখানেই ওরা ভালোবেসে এসেছে। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।